বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট রেখে আরপিও সংশোধন, জোট করলেও ব্যবহার করতে হবে নিজস্ব প্রতীক। আসন ভিত্তিক ভোট ও ফল বাতিলের ক্ষমতা পেল ইসিতে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। গণতন্ত্রে ফেরা বাধাগ্রস্ত করতে ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয়। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুজনের মরদেহ, প্রাইভেট কার মালিককে তলব। ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ, ফুটেজ বিশ্লেষণে জট খোলার চেষ্টা পুলিশের। হলফনামায় তথ্য গোপন করে প্লট নেন শেখ হাসিনা, আদালতে দুদক কর্মকর্তা ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। কোনো ষড়যন্ত্রে বন্ধ হবে না বিচার। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। টেবিল ঠেললে নেবে, হিজাগো 200 টাকা চাই আমার দাদা। ড্রেসিং প্লাস্টার স্ট্রেচারে রোগী আনা নেয়া, বাড়তি অর্থ ছাড়া সেবা মেলে না নিটোরে। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটারও নোংরা, জনবল সংকটের দোহাই পরিচালকের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট রেখে আরপিও সংশোধন করেছে নির্বাচন কমিশন। প্রায় 8 ঘন্টার বৈঠক শেষে সন্ধ্যায় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে 5 বছরের মধ্যে সংসদ সদস্য পদ বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। জোট করে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। আরও জানান, আসন ভিত্তিক ভোট বাতিলের এখতিয়ার ইসির হাতে ফেরানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনবিধি ঢেলে সাজাচ্ছে ইসি। এরই অংশ হিসেবে সোমবার আবারও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আলোচনায় বসেন সিইসি ও অন্যান্য কমিশনাররা। প্রায় 8 ঘন্টার বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কমিশন। সন্ধ্যায় গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর খসড়া চূড়ান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে রাখা হয়েছে না ভোটের বিধান। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। বলেন, বিভিন্ন দল মিলে জোট করলেও প্রার্থীকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় প্রমাণ মিললে সংসদ সদস্য পদ বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। স্ব প্রতীক নিয়েই নির্বাচন করবে, দল জোটবদ্ধভাবে নির্বাচন করলেও। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দরখাস্ত যদি নাকচ হয় তাহলে 15 দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেই নির্বাচন কমিশন তাদেরকে পত্র দিবে। 2 জন প্রার্থীর সমান ভোট পেলে পুনরায় নির্বাচন হবে সেই আসনে। বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প, আসন ভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা ইসিতে ফেরানো হয়েছে আরপিওতে। ভোটের সংখ্যা 2 জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। কমিশনার আরও জানান, 84টি নতুন দলের মধ্যে প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে 22টি। 83টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপত্তি এসেছে। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রে ফেরা বাধাগ্রস্ত করতে ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশ পুনর্গঠন করবে বিএনপি। দীর্ঘ
দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত হলো নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শহর জুড়ে উৎসবের আমেজ। সোমবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে কনভেনশন সেন্টারে জড়ো হন হাজারো নেতাকর্মী। বিকেলে সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন সহজ হবে না। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে। 1 বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এত সহজ হবে না, যতই সহজ মনে করছেন, যত সহজ মনে করছেন, পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা। দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ভেঙে পড়া দেশ নতুন করে গড়ে তোলা হবে। বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। জনগণের আস্থা ও বিশ্বাস যেন নষ্ট না হয় সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, নওগাঁ। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্বে থাকবে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য। কেরানীগঞ্জের একটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এই কথা বলেন উপদেষ্টা। গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব, জালিয়াতি সহ নানা কারণে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দেশের বেশিরভাগ মানুষ। দায়িত্ব পালনে অবহেলা সহ বিভিন্ন অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও। তাই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার নির্বাচনে তরুণ ভোটার বেশি জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য থাকবে আলাদা বুথ। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল, ভোটার ও গণমাধ্যমের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব। হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। এদিকে বিকালে রাজধানীর কারওয়ান বাজারে মহাপরিচালক বলেন, সরকার ও নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী নির্বাচনে কাজ করবে এলিট ফোর্স। নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সরকারের ভেতরেই অনেক সরকার, তাই পূরণ হয়নি আকাঙ্ক্ষা। জনগণকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার একটি গোষ্ঠীর ওপর ভর করায় তৈরি হয়েছে হতাশা। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পর প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মেলাতে গিয়ে এসব কথা বলেন রাজনীতিকরা। বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার। হতাশা প্রকাশ করেন ফ্যাসিবাদ বিরোধী তরুণ যুবারাও। ছাত্র জনতার আন্দোলনের 1 বছর পেরিয়ে কোন পথে বাংলাদেশ? কতটা পূরণ হলো আকাঙ্ক্ষা? হতাশাই বা কি নিয়ে? সোমবার জাতীয় প্রেস ক্লাবের গণ অভ্যুত্থানে তরুণ যুবাদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনায় উঠে এলো নানা মূল্যায়ন। নিজের পরাজয় হিসেবে বিবেচনা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তুলে ধরে প্রত্যাশার প্রাপ্তির বিস্তর ফারাক নিয়ে আক্ষেপ ঝরল ফ্যাসিবাদ বিরোধী যুবাদের কণ্ঠে। দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির প্রতিনিধি বলেন, তরুণদের লোভ থেকে বেরিয়ে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এরা খুব দূর থেকে আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছে, স্থানীয়ভাবে এরা সেলফি তুলে এর নাম এর পরিচয় ওর পরিচয় ব্যবহার করে,
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে, ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে। এখনো চলছে, হচ্ছে, পার্শ্ববর্তী দেশও করতেছে, দেশের ভিতরও হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে। সরকারের ভেতর অনেকগুলো সরকার থাকায় ক্ষোভ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা বলেন, একটা প্রজন্মকে পথভ্রষ্ট করেছে সরকার। জনগণের উপরে ভর করার পরিবর্তে তারা অল্প কিছু তরুণদের উপরে তারা ভর করতে চেয়েছেন। সেটা করতে যেয়ে তরুণদের বিপুল সম্ভাবনার একাংশকে তারা নষ্ট করেছেন, পথ হারিয়ে ফেলেছেন, নিজেরাও বিতর্কিত হয়েছেন। নির্বাচন নিয়ে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকে, এই ঝুঁকিটা আরো বাড়তে থাকবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা 7:50 কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এর আগে দুপুর 2টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধান উপদেষ্টা। আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরে শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা সহ সই হতে পারে 5টি সমঝোতা স্মারক। হলফনামায় তথ্য গোপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। দুদকের মামলায় সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে একথা জানান দুদক কর্মকর্তারা। আর প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে প্লট বরাদ্দ দেয়। রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে পূর্বাচলে 30 কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের পৃথক 3 কর্মকর্তা। সোমবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান হতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয় বলে সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে জানান দুদকের আইনজীবী। শেখ হাসিনার ধানমন্ডিতে যে সুদাসোধন সেটা তার হাজব্যান্ডের নামে। পরিবারের কোনো সদস্যর কোনো বাড়ি থাকে বা প্লট থাকে, তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না এবং তার পাবে না। আবেদন করলো সেটা বাতিলযোগ্য। এবং সে এফিডেভিটে যে উল্লেখ করছে সেখানে সে বলেছে যে ঢাকা, নারায়ণগঞ্জ কোথাও তার কোনো বাড়ি গাড়ি কিছু নেই, বাড়ি নেই, প্লট নেই। দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজাকারদের ফাঁসি দিয়েছি, এবার ওদেরও ছাড়ব না। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 2024 সালের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে কথা বলেন শেখ হাসিনা। তাদের এই কথোপকথন ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। যোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 14 জুলাই 2024 গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। ওই দিন রাত 11:28:43 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা। এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও কি কথা হয়েছিল দুজনের তা সামনে আসেনি। সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন, প্রত্যেক হল থেকেই তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, রাজু ভাস্কর্য ও মল চত্বরে জড়ো হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, বাসা প্রোটেকশনের কথা বলে দিছি। এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। এবার শেখ হাসিনার জবাব, রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না। কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল। শেখ হাসিনা বলেন, ব্যবস্থা করছি, সব ক্যাম্পাসে বিজিবি, র্যাব, পুলিশ সব রকম ব্যবস্থা করা হচ্ছে।
এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল। জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন শেখ হাসিনা। বলেন, রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। মাকসুদ কামালও বলেন, ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। শেখ হাসিনাও সায় দেন, বলেন, আজকে সহ্য করার পরে সবাইকে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেয়ার নেবে। ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামায় গুলি করে মেরে ফেলা হয়েছিল, এ প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনেই পরিষ্কার আন্দোলন দমনে গুলি করা সহ সব রকম নির্দেশনায় দিয়েছিলেন শেখ হাসিনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মৌচাকে বেসরকারি মেডিকেলের বেজমেন্টে পার্ক করা প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির মালিককে তলব করা হয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জট খোলার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভির ফুটেজ ও পুলিশের দেয়া তথ্য বলছে, গত রোববার ভোরে হাসপাতালের সামনে মিজানকে নিয়ে গাড়ি থেকে নামেন গাড়ির মালিক সৌরভ। এরপর সাদা রঙের প্রাইভেট কারটি নিয়ে চালক জাকির প্রবেশ করেন রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেজমেন্টে। কথা শেষে সৌরভ চলে গেলে পার্কিংয়ে ফিরে যান মিজান। এরপরে গাড়ি থেকে আর কাউকে নামতে দেখা যায়নি। সোমবার দুপুর 12:15টার দিকে পার্কিং পরিদর্শনে গিয়ে ওই গাড়ির ভেতর দুজনের মৃতদেহ দেখতে পান প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান। তাৎক্ষণিক জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। হাসপাতালের অপর কর্মী জানান, সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পার্কিংয়ে প্রবেশ করেন মিজান ও জাকির। আমি বেসমেন্টে যখন নিচে যাই, যাওয়ার পরে দেখি গাড়ির ভিতরে দুজন লোক শুয়ে আছে অর্থাৎ ঘুমন্ত। যখন আমি কোনো রেসপন্স পাই না, তখন আমি ওই দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়। পিছনে যে শোয়া অবস্থায় আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। গাড়ি যখন প্রবেশ করে তখন তো ওই ড্রাইভারের সাথে কথা বলছি, তখন তো ওদেরকে ভালো মনে হচ্ছে, তখন ওরকম কিছু মনে হয় না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সংগ্রহ করে আলামত ও ডিজিটাল ফুটপ্রিন্ট। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পুলিশ বলছে, ভাড়ায় চালিত গাড়িটি রোগী নিয়ে নোয়াখালীর চাটখিলে যাবার কথা ছিল। গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিং এর জন্য, আর দুইজন এখানে থাকে। একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। দুইজন রিসেপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিং এর ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো এরা দুইজন যেহেতু এখানে যে পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে কথা হয়েছে। এখানে জোবাইর নামে একজন বাচ্চা আছে। সিসিটিভির ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্রুত রহস্যময় এই মৃত্যুর কারণ উদ্ঘাটন করা হবে বলে জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। শ্রোতাল শেষে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান ও আশেপাশের এলাকায় ফের বেড়েছে ছিনতাই। সামুরাই চাপাতি হাতে দিনে দুপুরে ছিনিয়ে নিচ্ছে সর্বস্ব। সম্প্রতি ছিনতাইয়ের শিকার হন পাঠা ও সিঙ্গার শোরুমের দুই কর্মী। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর এসব এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী বলছেন, ছিনতাই আতঙ্কে সন্ধ্যার পর বাসা থেকেই বের হচ্ছেন না তারা। সোহরাব হোসেন সম্রাটের ক্যামেরায় মাসুদুর রহমানের রিপোর্ট। 7 আগস্ট বিকেল 4:09 মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে কুরিয়ার ডেলিভারি দিয়ে বের হতে পাঠাও কর্মীর গতিরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশার 3 আরোহী। কিছু বুঝে ওঠার আগেই সামুরাই ও চাপাতি ধরে ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও কুরিয়ার কালেকশনের 41,000 টাকা। আমি যদি কিছু বলি ওখানে আমাকে মানে কোপ দেবে বা এরকম বলছে যে তুই দাঁড়া, এখানে কিছু লড়লে শেষ তুই। তো ওখানে আমি ওটা দেখার পর আর কি করার আছে, পরে আমি দাঁড়াইছিলাম, তো নিয়ে গেছে আমার। এর একদিন আগে পাশের চন্দ্রিমা মডেল টাউনের সড়ক দিয়ে যাচ্ছিলেন সিঙ্গার শোরুমের এক কর্মী। আগে থেকেই ওত পেতে থাকা 3 ছিনতাইকারী তার গতিরোধ করে ছিনিয়ে নেয় 1.5 লাখ টাকা। একজনের 1.5 লাখ টাকা না কয় লাখ টাকা লয়ে গেছে। চা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান সবগুলোতেই চলতে আছে বেশি। ঠিক মতন থাকতে পারছে না ভাড়াটিয়ারা, যারা গাড়ি চালায় এরাও থাকতে পারে না। একটু দূরেই চন্দ্রিমা মডেল টাউন ও বসিলা গার্ডেন সিটির সংযোগস্থল। এখানেও প্রকাশ্যে চলে ছিনতাই। আতঙ্কে এসব এলাকার মানুষ এখন সন্ধ্যার পর বাইরে বের হতে যেমন ভয় পান, তেমনি অন্য এলাকা থেকেও আসতে আতঙ্ক কাজ করে নগরবাসীর মধ্যে। চলাফেরা করা সন্ধ্যার পরেই আসলে
মানে খুবই ডেঞ্জারাস, খুবই একটা ভয়ের ব্যাপার। মোহাম্মদপুর যাবো না ভাই, যাবো না। কেন? ওই এলাকায় চিন্তায়, এবং শুধু তাই নয়, আবার যদি গাড়িও পাইলেও অনেক ভাড়া নেয় বেশি। ভিডিও ভাইরালের পর মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। চন্দ্রিমা মডেল টাউন থেকে পাঠাও কর্মী ছিনতাইয়ে জড়িত এক আসামিকে শনিবার গ্রেফতার করে র্যাব। পুলিশ বলছে নিয়মিত টহল ও অভিযান চালিয়ে একের পর এক আসামি গ্রেফতারের পরও থামছে না ছিনতাই। রাতের বেলা বেশি টহল জোরদার করে তখন ঘটনাগুলো কিন্তু আবার দিনের বেলা ঘটার একটা প্রবণতা দেখা যায়। তো সবকিছু মিলিয়ে আমরা দিন রাত 24 ঘন্টায় এই বিষয়টি নজরদারিতে রাখছি, স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পেরেছি। হয়তো বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটছে, কিন্তু আগামীতে আমরা আশা করি যে আমাদের তৎপরতা এরকম জোরদার রাখলে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক আসবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান ও এর আশপাশের এলাকার বেশিরভাগ ছিনতাইয়ে কবজিকাটা আনোয়ার গ্যাংয়ের সদস্যরা জড়িত। বসিলা গার্ডেন সিটি ও চন্দ্রিমা মডেল টাউনের এই সংযোগ সেতুটি এখন আতঙ্কের নাম। দিনে কিংবা রাতে হরহামেশাই এখানে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। নিয়মিত টহলের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহতের পর অভিযানে নেমেছে যৌথ বাহিনী। সেখানে আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাব তার কাছে। রাজধানীর জেনেভা ক্যাম্পে যে যৌথ বাহিনীর অভিযান, সেই অভিযান এখনো চলছে মাদক কারবারিদের বিরুদ্ধে, এবং যেটি আসলে আমরা বলছিলাম দুপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে দুই গ্রুপের মধ্যে, যেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের পর থেকে কিন্তু জেনেভা ক্যাম্প উত্তাল রয়েছে এবং বিভিন্ন ধরনের আমরা দেখেছি বিকেল থেকেই পুলিশ অভিযান করেছে এবং তারপরে রাত 8টার পর থেকে যৌথ বাহিনী অভিযানে আসে, এবং সেই অভিযানে এখন আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রায় আমরা দেখেছি 10-12 জনের মতো আটক করেছে যৌথ বাহিনী। যদিও এখনো নির্দিষ্ট সংখ্যা এখনো যৌথ বাহিনী বলেনি, কিছুক্ষণ পরেই আসলে তারা একটি গণমাধ্যমে কথা বলবেন, প্রেস ব্রিফ করবেন, এবং সেই ব্রিফিংয়ে আসলে কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং কোনো মারণাস্ত্র কিংবা কোনো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কিনা সেটি আসলে আমরা জানতে পারবো, এবং তখন আসলে বিস্তারিত তারা গণমাধ্যমকে জানাবেন। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি একটি ভ্যানে করে, পিক আপে করেই সেনাবাহিনী যাদেরকে আটক করেছে তাদেরকে নিয়ে যাচ্ছে, এবং তাদের যেই আত্মীয় স্বজন আছেন এখানে তারা ভিড় করছেন, এবং যেই তারা দেখছি আসলে, এবং যেটি আসলে বলতে চাই যে দুপুরের যেই সংঘর্ষ হয় যেই দুই গ্রুপের, সেই দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটে, এবং এখনও কিন্তু ভিতরে সেনাবাহিনীর একটি দল রয়েছে। তো এই ছিল রাজধানীর জেনেভা ক্যাম্প থেকে এখন পর্যন্ত আমার কাছে থাকা সব শেষ। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসাইন। অতিরিক্ত টাকা ছাড়া সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর নিয়ে অভিযোগের শেষ নেই রোগীদের। ড্রেসিং ও প্লাস্টার করানো থেকে শুরু করে হুইল চেয়ার কিংবা স্ট্রেচারে তুলে রোগী আনা নেয়া করতেও গুনতে হয় টাকা। জরুরি বিভাগ থেকে অপারেশন থিয়েটার সবখানেই নোংরা পরিবেশে দুর্গন্ধে টেকা দায়। হাসপাতালের বাইরেও পড়ে আছে আবর্জনা। সোহেল কুরেশি ও শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। একই ঘরানার একাধিক বিশেষায়িত হাসপাতাল না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে সেবা নিতে আসেন হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায় গত কয়েক বছরের অপরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে হাসপাতালের বাইরে চারপাশ জুড়ে ধীরে ধীরে আবর্জনা জমে স্তূপ হয়েছে। হাসপাতাল কম্পাউন্ডে ফাঁকা জায়গাগুলো আবর্জনায় ঠাসা। এখানে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে সেবা নিচ্ছেন রোগীরা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার ও চিকিৎসা বর্জ্য। শৌচাগারের নোংরা পানি চুইয়ে ঢুকছে নিচতলার ওয়ার্ডে। এখানেই খাবার খাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। তাদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতায় এখানে দুর্গন্ধে টেকা দেয়। বাথরুম দুটার কন্ডিশন খুবই খারাপ, ইউজ করার মতো না। আমি বলছি সাফ করার জন্য, ওনার করেন না, ওনাকে আপনি করেন। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। চার পোকা বোঝাই করা, ইঁদুর, বিড়াল পায়খানা করে সব বড় রাখছে। এই ওয়ার্ডের পাশেই অপারেশন থিয়েটার। সেখানে যাবার আগে চোখে পড়বে অপরিচ্ছন্ন করিডোর। রক্ত সঞ্চালন শেষে দিনের পর দিন গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা ব্লাড ব্যাগের দেখাও মিলবে এখানে। হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই সেবা প্রত্যাশীদের। আমার বাচ্চা উঠতে পারতেছে না, আমার ঢাকা শহরে কোনো চিকিৎসা নেই, এরকম সরকারি হাসপাতাল থাকার চাইতে না
থাকা ভালো। চাদর বিছানো থেকে একটা যে আমরা বিভিন্ন খাবার রাখবো ফল ফ্রুট বা রাখার, এটার জন্য টাকা 530 টাকার টেস্টে 1000 টাকা বিভিন্ন জায়গায় বকশিশ দিতে হয়েছে। তাদের ব্যবহার এমন মনে হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে চাকর, তারা হচ্ছে কোনো বাড়ির বা কোনো প্রতিষ্ঠানের মালিক। তারা বলছেন সেবা নিতে হাসপাতালের সীমানায় প্রবেশের পর থেকেই গুনতে হয় বাড়তি টাকা। একটা ড্রেসিং এর 750 করে টাকা নেয়। টেবিল ঠেলে নেবে হিজাগো 200 টাকা চাই আমাকে দাদা, ওয়াশ করে দেবে হিজাগো 1000 টাকা দিতে হইবে। একটা শীষ না দিলে সেরা ইলিশ মারিয়া দেয় না। বলছি সিরিয়াল ভেঙে আপনাকে আগে দেওয়া হবে, আপনি 2500 টাকা দেন, পরে আমি মার জন্য 2000 টাকা আমি দিছি। সম্প্রতি দায়িত্ব নেয়া নিটোর পরিচালক জানান, পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তার সংখ্যায় অপ্রতুল। পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী আছে, তারা করতেছে। আর এটা হচ্ছে, তবে হ্যাঁ আপনার সংকটটা হচ্ছে যে সংখ্যায় প্রয়োজনের তুলনায় কম। আমরা সমন্বয় করার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বলা আছে যে এই ধরনের কোনো রকম অনৈতিক কোনো রকম বিষয়ের সাথে যারাই যেখানে পাওয়া যাবে তাকে এই জায়গায় ধরে আইনের কাছে সুপর্দ করা হয়। অন্যদিকে বিষয়গুলো নজরে আনলে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। এই ক্ষতগুলো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন। এটা যদি নিটোরের ব্যর্থতা থাকে আমি অবশ্যই দেখব। স্বাস্থ্য অধিদপ্তর ও নিটোর পরিচালক আরও জানান, হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে মনিটরিং টিম গঠন ও রোগীদের অভিযোগ আমলে নিয়ে সেবার মানোন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বিপিএল এর বকেয়া ইস্যুতে বিসিবিকে এক হাত নিলেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। বললেন 46 কোটি টাকা বকেয়ার তথ্য সত্যি নয়, সমঝোতা ছিল 3.5 কোটির। ক্রিকেটের খবর, 46 কোটি টাকা বকেয়া দেখিয়ে ক্রিকেট বোর্ডের পাঠানো লিগ্যাল নোটিশের ভিত্তি নেই, দাবি চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে 3.5 কোটি টাকার ব্যাপারে সমঝোতা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। বিসিবি থেকে রেভিনিউর পুরো শেয়ার পেলে ক্রিকেটার ও কোচদের পারিশ্রমিক এবং হোটেল বিল পরিশোধ করবেন বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক। 46 কোটি টাকার এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে, ওনারা আমাকে ইনশিওর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট রেখে আরপিও সংশোধন, জোট করলেও ব্যবহার করতে হবে নিজস্ব প্রতীক, আসন ভিত্তিক ভোট ও ফল বাতিলের ক্ষমতা ফিরল ইসিতে। গণতন্ত্রে ফেরা বাধাগ্রস্ত করতে ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয়। এবং মৌজাকে বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুজনের মরদেহ, প্রাইভেট কার মালিককে তলব, ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ, ফুটেজ বিশ্লেষণে জট খোলার চেষ্টা পুলিশের। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।